আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পার্টির জনসমর্থন আসলে কত পার্সেন্ট এবং একক নির্বাচন করলে জাতীয় পার্টি আসলে কয়টা আসন পেতে পারে? জাতীয় পার্টির জনসমর্থন কত পার্সেন্ট সেটা যদি বুঝতে হয়, প্রথমে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ সম্পর্কে আমাদের কিছু জানা দরকার এবং তাকে আসলে সাধারণ মানুষ কেন ভালোবাসতো এবং কী জন্য ভবিষ্যতেও ভালোবাসবে সেটাও একটু আলোচনা করা দরকার। প্রথমে আসি, হুসাইন মোহাম্মদ এরশাদের যে ভালো কাজগুলো রয়েছে, এই ভালো কাজগুলোর মধ্যে আমি এক নম্বরে রাখতে চাই, হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বরে সাপ্তাহিক ছুটি রবিবারের পরিবর্তে শুক্রবার করেছিলেন। বাংলাদেশের মুসলমানরা শুক্রবার দিন জুমার নামাজ পড়তে অবশ্যই সমস্যা হতো, যেহেতু সরকারের ছুটির দিন ছিল রবিবার। এই হুসাইন মোহাম্মদ এরশাদ এই রবিবার ছুটি বাতিল করে শুক্রবার বাংলাদেশের সরকারি ছুটি ঘোষণা করেন। 3 নম্বরে তিনি রেডিও এবং টেলিভিশনে আজানের ব্যবস্থা চালু করেছিলেন। 4 নম্বরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তিনি বিদ্যুৎ বিল এবং পানির যে বিল, এগুলো কিন্তু মওকুফ করে দিয়েছিলেন। আর এটার কারণে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষই হুসাইন মোহাম্মদ এরশাদকে প্রচণ্ড ভালোবাসত। এছাড়াও মাদ্রাসার স্বীকৃতি প্রদান, ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি, সরকারি জাকাত বোর্ড ও জাকাত তহবিল গঠন, আলিয়া মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা, এ জাতীয় নানান ভালো কাজ করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এছাড়াও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সফলতা দেখিয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদ। বাংলাদেশের যেসব আসনগুলো অবহেলিত ছিল এবং অনুন্নত ছিল, এইসব আসনগুলোতে তিনি ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন এবং বাংলাদেশের যে দরিদ্র জনগোষ্ঠী এবং বাংলাদেশের অনুন্নত যে আসনগুলো ছিল, এই আসনগুলোতে সবচাইতে বেশি জনপ্রিয় ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ। আর বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে পল্লীবন্ধু উপাধি দিয়েছিল। 1991 সালের নির্বাচনে হুসাইন মোহাম্মদ এরশাদ জেলে ছিলেন এবং জেলখানায় থেকে জাতীয় পার্টি নির্বাচন করেছিল। এছাড়াও সেই সময় স্বৈরাচার নিপাত যাক এই স্লোগান লিখে যে নূর মোহাম্মদ বুকে পিঠে যখন রাস্তায় নেমেছিল কে বা কারা, তাকে গুলি করে হত্যা করে এবং সেই দোষটা কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের নামের পাশেই লিখে দিয়েছিল বাংলাদেশের মিডিয়াগুলো। এবং সেই সময় যেহেতু সদ্য বিদায়ী হুসাইন মোহাম্মদ এরশাদ, তাকে স্বৈরাচার তকমা দেওয়া হয়েছিল এবং সেই নির্বাচনেও জাতীয় পার্টি কিন্তু 32টা আসন পায় এবং প্রায় বাংলাদেশে 12% ভোট পায়। যখনই হুসাইন মোহাম্মদ এরশাদ নিজস্ব সত্তায় জাতীয় পার্টিকে এগিয়ে নিতে চেয়েছিল এবং জাতীয় পার্টির জনসমর্থন অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, ঠিক সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলই কিন্তু সেই সময় হুসাইন মোহাম্মদ এরশাদকে মামলা দিয়ে, মামলার ভয় দেখিয়ে তাকে সবসময় দুর্বল করে দেওয়া হয় এবং জাতীয় পার্টিকে আর সোজা হয়ে দাঁড়াতে দেয়নি এই দুইটা দল। যখন জাতীয় পার্টি জনপ্রিয়তার শীর্ষের দিকে এগুচ্ছিল, ঠিক সেই সময় জাতীয় পার্টির নামে বিভিন্ন রকম মামলা এবং হুসাইন মোহাম্মদ এরশাদের নামে বিভিন্ন রকম মামলা দিয়ে দেয় বিএনপি সরকার। আর আওয়ামী লীগ সরকার সেই মামলাগুলোর ভয় দেখিয়ে এই দুইটা দল একসাথে জাতীয় পার্টিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এবং জাতীয় পার্টিকে কখনো স্বাধীনভাবে রাজনীতি করতে দেয়নি। জাতীয় পার্টিকে কিভাবে আসলে ডিমোরালাইজ করা হয়েছে সেটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমার জন্মস্থান হাতিয়া থানা, নোয়াখালী 6 আসন, এটা একটা দ্বীপ। এই দ্বীপের মানুষ সর্বপ্রথম পিচ রাস্তা পায় এই এরশাদের আমলে। এই থানাতে আমি নিজের চোখে দেখা যে একটা মাটির রাস্তাও ছিল না। সেই হাতিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা পিচ রোড করে দেয় এই হুসাইন মোহাম্মদ এরশাদ এবং এই হাতিয়াটা জাতীয় পার্টির ঘাঁটি ছিল এবং জাতীয় পার্টির এমপি ছিল মোহাম্মদ আলী। এই আসনে স্বাধীনতার পরপর একবার ওয়ালিউল্লাহ আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়, কিন্তু তারপর থেকে আওয়ামী লীগ আর কখনো সেই আসনে জিততে পারেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে এই জাতীয় পার্টির এমপি মোহাম্মদ আলীকে নমিনেশন দিয়ে সেই আসনটা আওয়ামী লীগের করে নেয় শেখ হাসিনা। জাতীয় পার্টির বিভিন্ন আসনে যেসব জনপ্রিয় প্রার্থীগুলো ছিল, এইসব প্রার্থীদেরকে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল তাদের দলে অন্তর্ভুক্ত করে জাতীয় পার্টিকে সম্পূর্ণরূপে দুর্বল করে দেয়। যেমন নোয়াখালীর সবচাইতে জনপ্রিয় একজন নেতা ছিল মওদুদ আহমেদ, তিনিও কিন্তু জাতীয় পার্টির
নেতা ছিলেন। বাংলাদেশের যেই সব অঞ্চলগুলোতে জাতীয় পার্টি সবচেয়ে শক্তিশালী ছিল এবং সেই সব অঞ্চলগুলোর জাতীয় পার্টির যেসব নেতারা ছিল, এই নেতাদেরকে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের দলে অন্তর্ভুক্ত করে জাতীয় পার্টিকে সম্পূর্ণরূপে রাজনীতির মাঠ থেকে দূরে ঠেলে দেয়। আর এই কারণে জাতীয় পার্টি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাবে এই স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল। 2014 সালে আপনারা দেখেছেন, যখন হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন করবেন না বলেছেন, ঠিক তাকে কিভাবে অসুস্থ বানিয়ে মেডিকেলে রেখে তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। মানে জাতীয় পার্টিকে এমন একটা দলে পরিণত করা হয়েছিল যে জাতীয় পার্টি যাতে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এখন বলতে পারেন যে জাতীয় পার্টিকে তো আওয়ামী লীগ তাদের কাছে রেখে তাদেরকে ক্ষমতার কাছাকাছি রেখেছিল, তাহলে জাতীয় পার্টির উপকার হয়েছে? আসলে জাতীয় পার্টির মতো এই দলকে এই জোটের মধ্যে রেখে জাতীয় পার্টিকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন এই যে জোটে থাকার কারণে নির্দিষ্ট যে আসনগুলোতে জাতীয় পার্টির এমপিরা নির্বাচন করত, আর বাকি যেসব আসনগুলো ছিল এইসব আসনগুলোতে আর কখনো জাতীয় পার্টির কোনো কমিটি আর ছিল না। কারণ তাদের নেতারা একটা সময় যখন দেখলো যে জাতীয় পার্টি শুধুমাত্র এই নির্দিষ্ট কয়েকটা আসনেই তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং নির্বাচন করছে, তাই বাকি অঞ্চলগুলোর যে কমিটিগুলো এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এবং সেটাও কিন্তু কৌশলে করে আওয়ামী লীগ এবং বিএনপি। মানে হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আর দেখতে চায়নি, মানে শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছে। আর এই কারণে জাতীয় পার্টির এখন বর্তমানে এই দুরবস্থা। অনেকেই বলেন যে জাতীয় পার্টির আসলে জনসমর্থন নেই। জাতীয় পার্টি এখনও যদি 300 আসনে তাদের প্রার্থী দেয়, প্রত্যেকটা আসনে জাতীয় পার্টি কিন্তু ভালো একটা ভোট পাবে। কিন্তু জাতীয় পার্টির অন্যান্য আসনগুলোতে তাদের যে নেতৃত্ব ছিল, এই নেতৃত্বকে সম্পূর্ণরূপে বিলীন করে দিয়েছে। এবং জাতীয় পার্টির জনপ্রিয় নেতারা আসলে বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে তারা আস্তে আস্তে অন্য দলের কাছে বিলীন হয়ে যায়। আর এই কারণে জাতীয় পার্টির আসলে মূল জনসমর্থন কত পার্সেন্ট সেটা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত আর দেখতে পায়নি। তারা যদি ভবিষ্যতে কখনো একক নির্বাচন করে তাহলে আসলে বোঝা যাবে যে জাতীয় পার্টির মূল জনসমর্থন কত পার্সেন্ট। আমার মনে হয় জাতীয় পার্টি যদি ভয়ভীতিকে উপেক্ষা করে পুরো 300 আসনে জাতীয় পার্টির কমিটি দেয়, জাতীয় পার্টিকে যদি আবার নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করে, তাহলে জাতীয় পার্টি রাজনীতিতে আবারও ভালো একটা অবস্থানে চলে যাবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, এটা অবশ্যই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আগামী নির্বাচন যদি জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে, তাহলে ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার মতো জনসমর্থন অবশ্যই তারা পাবে। কারণ হুসাইন মোহাম্মদ এরশাদের যে ভালো কাজগুলো রয়েছে, এই ভালো কাজগুলো প্রচার করার লোকও এখন জাতীয় পার্টিতে নেই। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো কিছু না দেখাতে পারলেও কিন্তু পরবর্তী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় যদি জাতীয় পার্টি তাদের প্রত্যেকটা অঞ্চলে তাদের কমিটি গঠন করে সৎ এবং যোগ্য নেতৃত্ব স্থাপন করতে পারে এবং তারা যদি এককভাবে নির্বাচন করার চেষ্টা করে, আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতার কাছাকাছি চলে যাবে, হয়তো ক্ষমতায় চলে আসবে। কারণ হুসাইন মোহাম্মদ এরশাদের যেই ভালো ভালো কাজগুলো রয়েছে, এই কাজগুলো যদি জনগণের মাঝে উপস্থাপন করতে পারে সুন্দরভাবে এবং জাতীয় পার্টির নেতৃত্ব যদি সুন্দরভাবে গঠন করতে পারে এবং তারা স্বাচ্ছন্দ্যে যদি রাজনীতি করতে পারে, তাহলে জাতীয় পার্টির ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। কিন্তু আমার কাছে কিছু তথ্য রয়েছে যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করতেছে না, তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে যাচ্ছে। এখন জাতীয় পার্টি কাদের সাথে জোট করছে এবং কিভাবে তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই বিষয়টা নিয়ে আগামীকাল আরেকটা ভিডিও আসতেছে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।